আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছো? আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আজ আমি তোমাদের সামনে বাক্য সম্পর্কে আলোচনা করব। এসো, বাক্য কাকে বলে সে সম্পর্কে জেনে নিই। আজকে যে কয়টি বিষয় উপর আলোচনা করব সেটা এখানে সংক্ষিপ্ত নোট করেছি। বাক্যের সংজ্ঞা, বাক্যের গঠন, বাক্যের অংশ, বাক্যের প্রকারভেদ। এসো, বাক্যের সংজ্ঞা সম্পর্কে আমরা অবগত হই। বাক্য কাকে বলে? এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন বক্তা মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করে তাকে বাক্য বলে। আমরা বলছি এক বা একের বেশি শব্দ যখন পাশাপাশি বসে বক্তার মনের ভাব পরিপূর্ণভাবে বা সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে। অন্যভাবে বলা যেতে পারে এক বা একাধিক অর্থপূর্ণ পদ যখন পাশাপাশি বসে বক্তা মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করে তাকে বাক্য বলে। এসব বাক্যের সংজ্ঞাটা আমরা লিখে নিই। এক বা একের বেশি অর্থপূর্ণ পদ পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বাক্য বলে। বন্ধুরা লক্ষ্য করো কি লিখেছি, এক বা একের বেশি অর্থপূর্ণ পদ পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বাক্য বলে। প্রিয় বন্ধুরা, আমাদের খেয়াল করতে হবে একাধিক পদ একাধিক শব্দ পাশাপাশি থাকলে কিন্তু তাকে বাক্য বলা যাবে না, অবশ্যই অর্থ প্রকাশ করতে হবে। যেমন আব্দুর রহমান খুব শান্ত ছেলে। এখন কি লিখেছি বন্ধুরা, আব্দুর রহমান খুব শান্ত ছেলে। এটা একটি বাক্য, কেননা এখানে যে কয়টি পদ রয়েছে সব কয়টি পদের সমন্বয়ে পরিপূর্ণ একটি অর্থ প্রকাশ করেছে। তো একাধিক পদ থাকবে কিন্তু বাক্য হবে না। কিভাবে আমি লক্ষ্য করি, শান্ত ছেলে খুব দেখো শান্ত ছেলে খুব আব্দুর রহমান। তো কি লিখেছে এখানে, এখানে যে কয়টি পদ লিখেছি পদগুলো কিন্তু ঠিকমতো অর্থ প্রকাশ করছে না, কাজে এটা আমাদের বাক্য হবে না। সব বাক্যের শর্ত হচ্ছে পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করবে। কিন্তু এখানে যা লিখেছি যে শান্ত ছেলে খুব আব্দুর রহমান, কিন্তু এখানে একাধিক পদ রয়েছে ঠিকই, কিন্তু পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করেনি। কাজেই বাক্যের সংজ্ঞার মধ্যে বলেছি একাধিক পদ একাধিক শব্দ পাশাপাশি থাকবে এবং অর্থ প্রকাশ করতে হবে। একাধিক পদ যদি থাকে কিন্তু অর্থ প্রকাশ যদি না করে অবশ্যই তাকে আমরা কোনোভাবেই বাক্যের সংজ্ঞা আনতে পারবো না। তাহলে প্রথম যে বাক্য লিখেছি এটি অবশ্যই বাক্য, কিন্তু পরবর্তীতে শান্ত ছেলে খুব আব্দুর রহমান এটি বাক্য নয়, কিন্তু সাধারণ হয় আব্দুর রহমান খুব শান্ত ছেলে, তাহলে বাক্য হবে। যেমন উপরটি
আমরা বাক্য বলেছি। তো শিক্ষার্থীরা, তো বাক্যের সঙ্গে আমরা অবগত হয়েছি। আমরা যে মনের ভাব প্রকাশ করছি, মনের ভাব প্রকাশের ক্ষেত্রে বাক্যের গুরুত্ব সীমাহীন। কারণ না কোনো এক সময় প্রাচীনকালে মানুষ কথা বলতে পারতো না, ইশারা বা বিভিন্ন ভঙ্গিতে তারা মনের ভাব প্রকাশ করতো। পরবর্তীতে যখন বিভিন্ন বর্ণমালা আবিষ্কার হলো, বর্ণমালা থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, এখন বর্তমানে কেউ ইশারায় নিশ্চয় মনের ভাব প্রকাশ করে না, পূর্ণাঙ্গ বাক্যের মাধ্যমে আমরা প্রত্যেকে একে অপরের সাথে মনের ভাব আদান প্রদান করে থাকি। অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে বাক্যের গুরুত্ব সীমাহীন। তাহলে আমরা পরবর্তীতে জানবো বাক্যের গঠন। বাক্যের গঠন বা বাক্যের স্ট্রাকচার। আমরা জানি ইংরেজিতে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট বসে। বাংলায় কিন্তু সম্পূর্ণ বিপরীত, প্রথমে কর্তা, এরপর কর্ম, এরপর হচ্ছে ক্রিয়া। যেমন বাংলা বাক্যের গঠন, বাক্যের গঠন ইংরেজিতে প্রথমে বসে সাবজেক্ট, তারপরে ভার্ব, এরপর অবজেক্ট। বাংলাতে সম্পূর্ণ বিপরীত, প্রথমে সাবজেক্ট বসবে, কিন্তু এরপর দেখো এরপর চলে আসবে তোমার অবজেক্ট, এরপর তোমার ভার্ব। বাংলায় কি বলে? তাহলে আমরা ইংরেজি বলি সাবজেক্ট, বাংলা হচ্ছে কর্তা। তাহলে এখানে প্রথমে কি বসেছে, বাংলা করে ফেলে কর্তা। আচ্ছা, এরপর হচ্ছে ক্রিয়া, এরপরে কর্ম। আমরা এখানে বাংলায় কি পেয়েছি দেখো, ইংরেজি, ইংলিশ হচ্ছে বাংলা, সংক্ষেপে লিখেছি। প্রথমে কর্তা বসেছে বাংলায় কর্তা, এরপর কি বসেছে অবজেক্ট, তাহলে আমাদের কর্ম বসেছে, কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া। এবার শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, ইংরেজিতে বাক্য গঠন নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। অর্থাৎ বাংলায় বলা হয় কর্তা, ক্রিয়া, কর্ম। বাংলাতে কিন্তু প্রথমে কর্তা বসবে, অর্থাৎ সাবজেক্ট থেকে বসবে, এরপরে কিন্তু আমাদের কর্ম বসবে। অর্থাৎ ইংরেজিতে যে অবজেক্ট বসে শেষে, সেটা আমার বসবে কর্তার পরে, অর্থাৎ কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া। ইংরেজি এবং বাংলা বাক্য গঠনের নিয়ম বা স্ট্রাকচার সম্পূর্ণ ভিন্ন না হলেও মোটামুটি ভিন্নতা রয়েছে। কারণ কর্তার পরে বসছে কি আমাদের কর্ম নয়, কর্ম বসছে, আর ক্রিয়া বসছে আমাদের শেষে। তো প্রিয় বন্ধুরা, আমরা একটা বাক্য গঠন করলে বুঝতে পারবো। রহিম সপ্তম শ্রেণীতে পড়ে। আমি বাংলা লিখেছি রহিম সপ্তম শ্রেণীতে পড়ে, ইংরেজিতে লিখি রহিম reads in class 7। এটা ইংরেজিতে লিখি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে আমার এটা হচ্ছে সাবজেক্ট, বুঝতে পারছি, ওকে বেশ। এই যে পরে কিন্তু আমার হচ্ছে ভার্ব, দেখো এখানে ভার্ব এসেছে কর্তার পরে, আর এটা হচ্ছে আমার অবজেক্ট। তো শিক্ষার্থীরা খেয়াল করো, সংক্ষেপে লিখলাম। তাহলে বাংলায় কি পেয়েছি, প্রথমে হচ্ছে কর্তা, তারপর কি কর্ম, এরপর ক্রিয়া।
ইংরেজিতে আমরা কি পেয়েছি? প্রথমে কর্তা, এরপর কর্ম, দেখো ক্রিয়া, কর্তা পরে ক্রিয়া পেয়েছি, এরপরে পেয়েছি কর্ম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর বাংলা হচ্ছে সাবজেক্ট, তারপর অবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব। অর্থাৎ ইংরেজি এবং বাংলা যে বাক্য গঠন এটা পরিপূর্ণ মিল নেই। অর্থাৎ এটা সাবজেক্টের প্রতিবারই প্রথমে বসবে, কিন্তু এরপরে আমাদের কিছুটা ভিন্নতা রয়েছে। শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। এখন বাক্যের অংশ সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে বাক্যের কয়টি অংশ রয়েছে আমরা সেটা আলোচনা করব। দেখো, একটি বাক্যের অংশ হচ্ছে দুইটি। একটি বাক্যের অংশ কয়টি? দুটি, উদ্দেশ্য এবং বিধেয়। বাক্যের অংশ, বাক্যে কয়টি অংশ বন্ধুরা? বাক্যের দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। প্রথম হচ্ছে উদ্দেশ্য, উদ্দেশ্য, এরপর হচ্ছে আমাদের বিধেয়। একটি বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। যেমন রহিম খুব ভালো ছাত্র। কাকে কিছু বলা হচ্ছে? রহিমকে। কে ভালো ছাত্র? রহিম। রহিম হচ্ছে এখানে উদ্দেশ্য। তার বিধেয় কাকে বলে? উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়, উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বিধেয়। উদ্দেশ্য মানে রহিম হচ্ছে উদ্দেশ্য, তার সম্পর্কে কি বলছি আমরা? খুব ভালো ছাত্র। তাহলে খুব ভালো ছাত্র হচ্ছে এখানে বিধেয়। আর রহিম হচ্ছে এখানে উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের রহিম হচ্ছে এখানে কর্তা বা সাবজেক্ট বা উদ্দেশ্য যাই বলি। খুব ভালো ছাত্র, এর মধ্যে আমাদের ক্রিয়া রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের কর্তা, উদ্দেশ্য বা সাবজেক্ট যাই বলি সঠিক আছে। আর খুব ভালো ছাত্র, এর মধ্যে আমাদের ক্রিয়া রয়েছে। তাহলে আমরা উদ্দেশ্য এবং বিধেয় কি বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থীরা। এছাড়া অনেক উদাহরণ হতে পারে। রহিম প্রত্যেকদিন স্কুলে যায়, রহিম হচ্ছে উদ্দেশ্য, আর প্রত্যেকদিন স্কুলে যায় এটা হচ্ছে বিধেয়। একটি বাক্যের মধ্যে একটি শব্দ দ্বারা যে সবসময় উদ্দেশ্যকে বোঝাবে তা কিন্তু নয়। মাঝে মাঝে দুটি বা তিনটি শব্দ মিলেও উদ্দেশ্য হতে পারে। যেমন প্রাচীনকালের মানুষ গুহায় বাস করত। প্রাচীন কালে মানুষ গুহায় বাস করত। তো শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো, আমি লিখেছি প্রাচীনকালে মানুষ গুহায় বাস করত। উদ্দেশ্য কোথায়? প্রাচীনকালে মানুষ। তাহলে এটা আমাদের উদ্দেশ্য। কোথায় বাস করত? গুহায় বাস করত। তাহলে প্রাচীনকালে মানুষ দুটি শব্দ রয়েছে, দুটি শব্দ সমন্বয়েও উদ্দেশ্য হতে পারে। আর গুহায় বাস করত, বাস করা হচ্ছে ক্রিয়া। তাহলে এখানে আমাদের ক্রিয়া হচ্ছে বাস করা। তো শিক্ষার্থীরা, এছাড়া আরও বলতে পারি রহিম ষষ্ঠ শ্রেণীতে পড়ে। এছাড়া অসংখ্য উদাহরণ হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিভিন্ন বই পড়লে অনেক উদাহরণ পেয়ে যাবে ইনশাআল্লাহ। বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়, গঠনমূলকভাবে এবং অর্থমূলকভাবে। অর্থ অনুসারে আমরা কি করছি? 5 ভাগে পেয়েছি। তো গঠনমূলকভাবে কিন্তু 3 ভাগে ভাগ করা যায়, এটা কম বেশি নেই। বলছি অর্থ অনুসারে বাক্যের শ্রেণীভাগ নেই, মতভেদ রয়েছে।
এখানে কেউ বলছে 7 প্রকার, কেউ বলছে 5 প্রকার। এখন আমরা 5 প্রকার নিয়ে আলোচনা করব। তাহলে 5 প্রকার কি কি আমরা জেনে নিই। বর্ণনামূলক বাক্য এসব কাকে বলে? এক হচ্ছে বর্ণনামূলক বাক্য। বাক্যের শ্রেণী বিভাগ। বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। তাহলে প্রথমে আমরা জেনে নিই বাক্যের প্রথম শ্রেণীবিভাগ বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্যের শ্রেণীবিভাগ। আমি যেটা শ্রেণীবিভাগ করছি অর্থ অনুসারে, কিন্তু মনে রাখতে হবে গঠন অনুযায়ী হচ্ছে বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়। আমি বলছি অর্থ অনুযায়ী বাক্যের শ্রেণীবিভাগ। অর্থ অনুযায়ী বাক্যের শ্রেণীবিভাগে প্রথম হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি অ্যাসার্টিভ সেন্টেন্স। বাংলা হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। তাহলে আমরা এই কথার মধ্যে কিন্তু আমাদের উত্তর রয়েছে বর্ণনা করা, যে বাক্য দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয়। এখন বস্তু সম্পর্কে বর্ণনা হতে পারে, কোনো স্থান হতে পারে, কোনো ঐতিহাসিক জায়গা সম্পর্কে বর্ণনা হতে পারে। মোট কথা যে বাক্য দ্বারা কোনো কিছু সম্পর্কে বর্ণনা করা হয় সেটা হচ্ছে আমাদের বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। তাহলে এই বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্যকে আমরা কিন্তু 2 ভাগে ভাগ করা যায়, হ্যাবোধক এবং নাবোধক। বলছি এই বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্যকে কিন্তু 2 ভাগে ভাগ করা যায়, একটা হ্যাবোধক, একটা হচ্ছে নাবোধক। তাহলে আমরা এক্সাম্পলে চলে আসি। আমি খুলনায় বাস করি। কোথায় বাস করি তাকে বর্ণনা দিচ্ছি। আমি খুলনায় বাস করি, এটা বর্ণনা দিচ্ছি। এখানে এটা হচ্ছে আমার বর্ণনামূলক বাক্য। বলতে পারি আমাদের বাগানে অনেক গোলাপ গাছ আছে, গোলাপ ফুল গাছ আছে, গোলাপ ফুল গাছ আছে। বন্ধুরা খেয়াল করে কি লিখেছি, আমাদের বাগানে অনেক গোলাপ ফুল গাছ আছে। বর্ণনা দিচ্ছি, আমাদের একটি বাগান রয়েছে, বাগানে কি রয়েছে, অনেক গোলাপ ফুল গাছ রয়েছে। সঙ্গে বলেছিলাম যে বাক্য দ্বারা কোনো কিছু বর্ণনা প্রদান করা হয় বা বিবৃতি করা হয়, এটা হচ্ছে আমাদের বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য, যাকে ইংরেজিতে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সাম্পল দিয়েছি আমাদের বাগানে অনেক গোলাপ ফুল গাছ আছে, একটা বলেছে আমি খুলনায় বাস করি, অর্থাৎ আমি কোথায় বাস করি সেই সম্পর্কে বর্ণনা দেওয়া হচ্ছে। যেমন আমরা বলতে পারি খুলনাটি খুব শান্ত শহর, ইত্যাদি অনেক কিছু বলা যেতে পারে। এরপর বলেছি এই বর্ণনামূলক বাক্যকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হ্যাবোধক, একটা হচ্ছে নাবোধক। এসব পরবর্তী বর্ণনামূলক বাক্যের পরে কি রয়েছে, প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য, যাকে ইংরেজিতে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্ন, এই যে আমাদের কথার মধ্যে মোটামুটি উত্তর আছে, যে বাক্য দ্বারা কাউকে কোনো জিজ্ঞাসা করা হয় বা প্রশ্ন করা হয় বা কারোর কাছে কোনো কিছু জানতে চাওয়া হয়, তাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স।
ইংরেজিতে বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাংলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। যেমন তুমি কোন শ্রেণীতে পড়ো, অথবা তোমার বাবার নাম কি? শিক্ষার্থীরা দেখো, তুমি কোন শ্রেণীতে পড়ো, তোমার বাবার নাম কি জানতে চাওয়া হয়েছে। কিন্তু সংজ্ঞায় বলেছিলাম যে বাক্য দ্বারা কারো কাছে জানতে চাওয়া হবে বা জিজ্ঞাসা করা হবে, এমন বোঝালে তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ বাংলা বলা হয় প্রশ্নবোধক বাক্য। দুটো বাক্য লিখেছি, তুমি কোন শ্রেণীতে পড়ো, তো জানতে চাওয়া হচ্ছে তুমি কোন শ্রেণীতে পড়ো। এরপরে কথা লিখেছি তোমার বাবার নাম কি, মানে তোমার বাবার নাম কি জানতে চাওয়া হয়েছে। এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য চেনার সহজ উপায় হচ্ছে বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। এই চিহ্ন যদি না থাকে সেটা অবশ্যই আমরা কোনোভাবেই প্রশ্নবোধক বাক্য বলতে পারবো না। মনে করো আমি চিহ্ন যদি মুছে দিই, তাই কিন্তু এটা প্রশ্নবোধক বাক্য হবে না। অবশ্যই সঠিক হবে তখনই যখন আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন দিব। তো বন্ধুরা, বর্ণনামূলক ও প্রশ্নবোধক বাক্য সম্পর্কে অবগত হয়েছে। এসব পরবর্তী অপশন অনুযায়ী তাহলে বর্ণনামূলক ও প্রশ্নবোধক, এর পরে হচ্ছে আমার দেখো প্রশ্নবোধক বাক্য আমরা আসলে বুঝতে পেরেছি সবাই। এবার হচ্ছে বর্ণনামূলক তা পেয়েছ, আদেশ বা উপদেশমূলক বাক্য, আদেশ বা উপদেশমূলক বাক্য। আদেশ বা উপদেশ মূলক বাক্য। শিক্ষার্থী দেখো, আদেশ বা উপদেশমূলক বাক্য, যে বাক্য দ্বারা আদেশ বা উপদেশ করা বোঝায়, আমরা বলছি যে বাক্য দ্বারা আদেশ বা উপদেশ করা বোঝায় তাকে বলে আদেশ বা উপদেশমূলক বাক্য। যেমন অঙ্কটি করো, অঙ্কটি করো, বাইরে যেও না, বাইরে বাইরে যেও না। আমরা একটা বাক্য লিখি, অঙ্কটি করো। আচ্ছা, স্কুলের পড়া করো, স্কুলের পড়া করো, সহজের বাক্য লিখছি। তো শিক্ষার্থীরা অঙ্কটি করো, স্কুলের পড়া করো, টিচার যে পড়া দিয়ে সেটি করো, তৈরি করো, পাঠ তৈরি করো, সেটা বলা যেতে পারে। এখানে আদেশ উপদেশ বলেছি, যে বাক্য দ্বারা আদেশ বা উপদেশ করা বোঝায় সেটা হচ্ছে আমাদের আদেশ বা উপদেশমূলক বাক্য। উদাহরণ, অঙ্কটি করো, স্কুলের পড়া করো, হচ্ছে দুটি বাক্য হচ্ছে আমার আদেশ বা উপদেশমূলক বাক্য। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আবেগ বা বিস্ময়সূচক বাক্য কাকে বলে আমরা জেনে নিই। যে বাক্য দ্বারা আবেগ বা বিস্ময়ের বহিঃপ্রকাশ ঘটে তাকে বলা হয় আবেগ বা বিস্ময়সূচক বাক্য। যেমন কি সুন্দর ফুল, কি সুন্দর ফুল, এখানে আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে। আবেগ বা বিস্ময়সূচক বাক্য চেনার সহজ উপায় হচ্ছে বাক্যের শেষে চিহ্নটি দেওয়া থাকবে। বাক্যের শেষে যদি চিহ্ন না দেওয়া থাকে সে বাক্যকে কোনোভাবেই আবেগ বা বিস্ময়সূচক বাক্য বলা যাবে না। এবং সর্বশেষ প্রিয় বন্ধুরা, আমার আরেকটি বাক্য রয়েছে প্রার্থনামূলক বাক্য। তাই প্রার্থনামূলক বাক্য কাকে বলে?
প্রার্থনামূলক বাক্য, যে বাক্য দ্বারা প্রার্থনা বা আকাঙ্ক্ষা করা হয়, যে বাক্য দ্বারা প্রার্থনা বা আকাঙ্ক্ষা করা বোঝায় বা এর বহিঃপ্রকাশ ঘটে তাকে বলা হয় প্রার্থনামূলক বাক্য। যেমন তুমি চিরজীবী হও, তুমি চিরজীবী হও, বা বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ বাংলাদেশ চিরজীবী হোক হোক এটা হচ্ছে প্রার্থনামূলক বাক্য। তাহলে প্রার্থনামূলক বাক্য উদাহরণ কি? বাংলাদেশ চিরজীবী হোক। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।